बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वेलकम बैक टू आवर ऑनलाइन क्लास अगेन। आज के तुम्हारे जो विषयगुलो आमी पढ़ाबो सेटा होच्छे चतुर्दश अध्याय नतून एकटी अध्याय शुरू करब आज के। तोमरा इतिमध्ये त्रयोदश अध्याय जेटा सेटा छिलो आमादेर खाद्य ओ पुष्टि निये तोमरा এই চ্যাপ্টারে ভালো মতো শেষ করেছো এবং গতকাল তোমাদের গত শুক্রবার দিন একটা পরীক্ষাও নিয়েছে এর উপরে। তোমরা ভালোভাবে সেগুলো আয়ত্ত করেছো অবশ্যই সেটা মনে করি। আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আচ্ছা, এখানে খুবই একটা ইজি একটা টপিকস এবং খুবই ইন্টারেস্টিং একটা ম্যাটার। তোমরা যদি ভালোভাবে বুঝো খুব মজা পাবে। পরিবেশ বলতে আমরা কি বুঝি? আমাদের চারপাশ যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ, এটা আমরা ছোটো থেকেই পড়ে আসতেছি। পরিবেশে আমাদের অনেক জীব উপাদান, অনেক জড় উপাদান রয়েছে এবং এই পরিবেশে যে উপাদানগুলো রয়েছে উপাদানগুলোর ভিতরে নিজেদের ভিতরে একটা ইন্টার রিলেশনশিপ রয়েছে, একটার উপর একটা ডিপেন্ডেন্সি রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে। এরকম প্রয়োজনীয়তার ভিত্তিতে ডিপেন্ডেন্সির ভিত্তিতে যে একটা আন্তঃসম্পর্ক গড়ে ওঠে সেটাই কিন্তু বাস্তুতন্ত্র। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। তাহলে পরিবেশ এবং বাস্তুতন্ত্র এর মধ্যে একটা ইন্টার রিলেশন এবং কোরিলেশন রয়েছে এর মধ্যে। তাহলে পরিবেশ একটা বিষয় আর পরিবেশের সাথে বাস্তুতন্ত্র যে একটা ইন্টারনাল বা আন্তঃসম্পর্ক গড়ে উঠে যে বিষয়টা জীব এবং জড় উপাদানের ভিতরে, সেটা কি একটা বাস্তুতন্ত্র। এর মধ্যে দেখা গেছে আমরা খাবারের দিক থেকে চিন্তা করি তাহলে সেখানে খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল এই বিষয়গুলো আসবে। আচ্ছা, আমরা এখানে শুরুতেই একদম টু দি পয়েন্ট বলতে চাই যে আমরা এই চ্যাপ্টারটা পড়ে কী কী জিনিস জানতে পারবো। আমি তোমাদের বিগত ক্লাসগুলোতে বলেছি প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে তোমাদের হিন্টস আকারে কয়েকটি পয়েন্ট দেওয়া আছে। দিস ইজ দ্য সামারি পয়েন্ট অফ দ্য টোটাল চ্যাপ্টার। ঠিক আছে, তোমাদের টোটাল যে ইয়াগুলো থাকবে, পয়েন্টগুলো থাকবে, এই পয়েন্টগুলো তুমি যদি একটু ফোকাস করো তাহলে টোটাল চ্যাপ্টার সময় একটা আইডিয়া পেয়ে যাবে। তাহলে আমি দেখি পয়েন্টগুলো কী কী রয়েছে এখানে। বাস্তুতন্ত্রের উপাদান ও প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো। তাহলে বাস্তুতন্ত্রের বিভিন্ন ধরনের উপাদানগুলো যেগুলো থাকবে এই সময় একটা আইডিয়া হবে আমার, এবং এর যে ক্লাসিফিকেশন বা প্রকারভেদ সেটা আমরা জানবো। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল ব্যাখ্যা করতে পারবো। তোমাদের এরিয়া এখনই বললাম যে খাদ্য জাল এবং খাদ্য শৃঙ্খল এই বিষয় দুইটা আমরা তখন বেশ ভালোভাবে বলতে পারবো। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ ব্যাখ্যা করতে পারবো। বাস্তুতন্ত্রের মধ্যে একটা শক্তি প্রবাহ রয়েছে, কীভাবে শক্তিগুলো তোমাদের সাইক্লিক অর্ডারে জিনিসটা রূপান্তরিত হয় বা চক্রায় ঘুরতে থাকে, কীভাবে ট্রান্সপ্লান্টেশন হয়, তাহলে জিনিসটাগুলোকে আমরা ভালোভাবে সেটা ব্যাখ্যা করতে পারবো। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের একটা ব্যাপক ভূমিকা রয়েছে, সেই ভূমিকাটা আমরা বলতে পারবো বা বুঝতে পারবো। জীবে বাস্তুতন্ত্রের অবদান উপলব্ধি করব এবং সুরক্ষায় অন্যদেরকে সচেতন আমরা করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই চ্যাপ্টারে আমরা কী কী জিনিস পাবো সেটা আমরা একটা আইডিয়া পেলাম। এবারে চলে আসি আমরা পার্ট ওয়ান। পার্ট ওয়ান কি? বাস্তুতন্ত্র। তোমাদের খুব সংক্ষেপে আমি শুরুতে বলার চেষ্টা করেছি। এখানে আমরা যদি একটু টু দি পয়েন্টে বলতে চাই তাহলে কি বলতে পারবো আমরা? পৃথিবীর বিভিন্ন পরিবেশে বিভিন্ন জীব বসবাস করে। আমরা জানি আসলে পরিবেশগুলো কিন্তু একরকম না। স্থলজ পরিবেশ, জলজ পরিবেশ, তারপরে তোমার এই মহাশূন্যের মধ্যে যে একটা ইয়া থাকে এখানে আছে, তারপরে তুমি যদি ইয়া করো একটা বনের ভিতরে যাও সেখানে তোমার একটা আলাদা একটা অভাব রয়েছে, একটা পুকুরে গিয়ে চিন্তা করো, তাই না? বিভিন্নভাবে কিন্তু এক একটা এরিয়াতে এক এক রকম। মরুভূমিতে যাও সেখানে আলাদা একটা পরিবেশ বিদ্যমান। তাহলে এক এক পরিবেশে এক এক ধরনের বাসস্থান আমরা দেখতে পাই। আচ্ছা, প্রতিটি বাসস্থানের বিভিন্ন এলাকা, জলবায়ু, আবহাওয়া, অন্যান্য অজীব এবং জীব উপাদানের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। এসব পার্থক্যের কারণে পৃথিবী জুড়ে স্থানভেদে বিচিত্র সব জীবের বসতি দেখা যায়। বন জঙ্গলে তুমি যে ধরনের জীব দেখতে পাবে পুকুরে বসবাসরত জীব তাদের থেকে একটু ভিন্ন, স্বাভাবিক, কারণ দুইটা পরিবেশই ভিন্ন, বিভিন্ন ধরনের আলাদা ধরনের জীব সেখানে বসবাস করবে, এটাই স্বাভাবিক। এসব জীব এবং অজীব উপাদানের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক, যেটা তোমার আগে বলেছি। জীব এবং অজীব যে বস্তুগুলো রয়েছে এদের মধ্যে একটা কি রয়েছে? নিবিড় সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের ভিত্তিতে আমরা দেখব কি প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রাণী একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল। এভাবে যে কোনো একটি পরিবেশের অজীব এবং জীব উপাদানের মধ্যে
পারস্পরিক ক্রিয়া আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশে যে তন্ত্র সৃষ্টি হয় সেটাই বাস্তুতন্ত্র। তাহলে জীব এবং অজীব উপাদানের মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে বা নির্ভরশীলতার ভিত্তিতে যে আন্তঃসম্পর্ক গড়ে ওঠে সেটাই হচ্ছে কি বাস্তুতন্ত্র। আচ্ছা, এবার আমরা পার্ট 2-এ চলে যাই, বাস্তুতন্ত্র উপাদান। আমি তোমাদের যদি সংক্ষেপে অলরেডি বলা কমপ্লিট হয়ে গেছে এটা, তবে একটু দেখো। অজীব উপাদান এবং জীব উপাদান আমরা বলেছি। অজীব উপাদান বলতে আমাদের এখানে অজৈব এবং জৈব উপাদান, এগুলো সবাই একটু দেখে নিও, একদম সহজ উপাদান পড়লে বুঝতে পারবা। তারপরে চলে আসছে জীব উপাদান। জীব উপাদানের মধ্যে বাস্তুতন্ত্রকে কার্যকরী রাখার জন্য এসব জীব যে ধরনের ভূমিকা রাখে তার উপর ভিত্তি করে এই জীব উপাদানকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উৎপাদক, খাদক এবং বিযোজক। তাহলে উৎপাদক, খাদক এবং বিযোজক এই 3 ভাগে ভাগ করতে পারি। এই 3 ভাগের মধ্যে উৎপাদকটা কি? সবুজ উদ্ভিদ যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে সেটাই হচ্ছে উৎপাদক। আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কী করে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এই ব্যাপারটা এখানে আসছে আর কি। যেহেতু তাদের নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, তাহলে যার উপর বাস্তুতন্ত্র অন্যান্য সকল প্রাণীর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। স্বাভাবিক, আমি যদি নিজে খাবার নিজে তৈরি করতে পারি তাহলে অন্যের উপর ডিপেন্ড না করলেও চলবে, অন্যরা বরং আমার উপর ডিপেন্ডেন্ট হবে। তো এখানে বিষয়গুলো তাই হচ্ছে যে এই উৎপাদকের উপরেই মূলত বাস্তুতন্ত্রের অন্যান্য সকল প্রাণী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর উপর নির্ভরশীল। তাহলে উৎপাদক বিষয়টা বুঝতে পারলাম যে যারা নিজে খাদ্য তৈরি করতে পারবে তারা হচ্ছে উৎপাদক শ্রেণীর মধ্যে অন্তর্গত, বিশেষ করে সবুজ উদ্ভিদ। খাদক বা ভক্ষক, যেসব প্রাণী উদ্ভিদ থেকে পাওয়া জৈব পদার্থ খাদ্য হিসেবে গ্রহণ করে অন্য কোনো প্রাণী খেয়ে জীবন ধারণ করে তারাই হচ্ছে কি খাদক বা ভক্ষক। বাস্তুতন্ত্রে 3 ধরনের খাদক রয়েছে: প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় বা সর্বোচ্চ স্তরের খাদক। এগুলো একটু পড়ে নিও, একদম সহজ বিষয়। এবং ভিতরে যে উদাহরণগুলো রয়েছে এইগুলো মনে রাখবে, অবজেক্টিভ এগুলো আসবে যে একটা প্রাণীর নাম দিয়ে দিলে এটা কোন স্তরের খাদক। তো খাদককে কী জিনিসটা সেটা আমরা বুঝলাম, এবং প্রথম স্তরে, দ্বিতীয় স্তরে এবং সর্বোচ্চ স্তরের খাদকগুলো কোন কোন প্রাণীগুলো হয় একটু তোমার ধারণা দেওয়া আছে ভিতরে, এগুলো একটু পড়ে নিও, সহজে বুঝতে পারবে। আর লাস্টের যে আইটেমটা রয়েছে হচ্ছে বিযোজক। এরা হচ্ছে পচনকারী নামে পরিচিত। পচনকারী, যারা পচন ঘটায়। পরিবেশে বিভিন্ন অণুজীব রয়েছে যাদের বিশেষ করে ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা কি মৃত উদ্ভিদ প্রাণীর দেহের উপর ক্রিয়া করে। এসব মৃত উদ্ভিদ প্রাণীদের রাসায়নিক বিক্রিয়া ঘটে, ফলে মৃতদেহ ক্রমশ বিয়োজিত হয়ে নানা রকম জৈব অজৈব দ্রব্যে রূপান্তরিত হয়। এসব দ্রব্যের কিছুটা ব্যাকটেরিয়া ও ছত্রাক নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে মৃতদেহ থেকে তৈরি বাকি খাদ্য পরিবেশের মাটি ও বায়ুতে জমা হয়, যা উদ্ভিদ পুনরায় ব্যবহার করে। এভাবে প্রকৃতিতে অজীব এবং জীব উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে বাস্তুসংস্থান চলতে থাকে। তাহলে বিযোজক পচনশীলতার ভূমিকা, বিয়োজকের বেশ ভালো ভূমিকা নেয়। মানে কি যে কোনো জিনিস পচতো না বা এটা খাবার হিসেবে পুনরায় হয়ে যায় আবার গ্রহণ করার একটা সিস্টেমে চলে আসতো, সেটা হতো না। তাহলে এটা পচে গলে এটা কি হয় আবার মাটিতে মিশে যায়, সেগুলো আবার উদ্ভিদ গ্রহণ করে, সেগুলো থেকে পুষ্টি সংগ্রহ করে শক্তি সঞ্চালিত হয়, সেগুলো থেকে আবার নতুন উদ্ভিদ হয়, এভাবে চলতে থাকে। তাহলে উৎপাদক এখান থেকে শক্তি পায়, বা খাদক যেগুলো তোমার উৎপাদিত হইলো সেগুলো খেয়ে তারা আবারই করে, আবার খাওয়ার পরে যেগুলো পচনের বিষয় থাকে সেখানে আবার বিয়োজক কাজ করে। তাহলে এভাবে কিন্তু 3টা স্টেপেই কিন্তু এই বাস্তু যে সংস্থানটা বা বাস্তুতন্ত্র এটা চলতে থাকে সাইক্লিক অর্ডারে। তাহলে অজীব এবং জীব উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমেই এই বাস্তু সংস্থানটা কি থাকে, সচল থাকে, এটাই বলা হয়েছে। পার্ট 3 থেকে 5-এর মধ্যে আমরা এখানে বিভিন্ন ধরনের বাস্তু সংস্থান দেখতে পাবো, প্রকারভেদ। যেমন তোমার স্থলজ বাস্তু সংস্থান, জলজ বাস্তু সংস্থান। স্থলজটা তোমরা এখানে চ্যাপ্টারটা খুবই ছোট, তোমরা একটা কাজ করবে, এখানে আমরা স্থলজ পর্যন্ত শেষ করবো আজকে। স্থলজ মানে কি, যে স্থলভূমিতে যে বাস্তু সংস্থান চলছে বা বাস্তুতন্ত্র চলছে, এটাই হচ্ছে আমাদের স্থলজ বাস্তুতন্ত্র। এটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন বনভূমির বাস্তুতন্ত্র, মরুভূমির বাস্তুতন্ত্র ইত্যাদি। আমরা তো একটু আগে বললাম তোমাদের যে স্থলের মধ্যে কী কী পড়েছে, মনে করো তোমার একটা বনভূমি পড়েছে, আমাদের যে এলাকাটা রয়েছে এখানে একটা ইয়ে রয়েছে। তারপরে তুমি যদি এই একটা কি মরুভূমি বলার কথা বললাম, মরুভূমিতে আরেক ধরনের একটা পরিবেশ বিদ্যমান।
তাহলে একটু পরিবেশে ভিন্নতা থাকলে সেখানে বাস্তুতন্ত্র ভিন্নতা দেখা যায়, তাই না? আবার আমি যদি পানি নিচে যাই, জলজ পরিবেশ, সেখানেও আবার ভিন্ন বাস্তুসংস্থান রয়েছে, এটা বলেছে এখানে। তাহলে বনভূমির বাস্তুতন্ত্রের উদাহরণ হিসেবে আমরা বাংলাদেশের বনভূমি অঞ্চলের কথা বলতে পারি। বাংলাদেশের বনভূমি অঞ্চলকে প্রধানত দুটি অঞ্চলে ভাগ করা হয়, সিলেট ও পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল এবং একটা হচ্ছে খুলনা সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন অঞ্চল। তাহলে আমরা নর্মালি যে বনভূমিগুলি পাই একদম শুকনো পরিবেশ সেটা, আবার ম্যানগ্রোভ বনাঞ্চল যেটা সুন্দরবনে যে পানির জোয়ার ভাটায় পানি উঠলেও যেখানে গাছগুলো মারা যায় না, আবার ভাটা যখন চলে আসে সব পানি চলে যায়, সব কাতারা থাকে, সব ওই ধরনের একটা মানে বৈচিত্র্যময় পরিবেশে গাছগুলো বেড়ে ওঠে, ম্যানগ্রোভ বনাঞ্চল যেটা আমরা বলি। এই দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সিলেট ও পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল যেখানে একদম কমপ্লিটলি শুকনা এরিয়ার মধ্যে হচ্ছে, আর খুলনার যে ম্যানগ্রোভ বনাঞ্চল বা লবণাক্ত অঞ্চলে যেগুলো রয়েছে সেইভাবে আলাদা দুইভাবে ভাগ করা হয়েছে। এখানে সুন্দরবনের যে বাস্তুতন্ত্র সেখানে একটু আলোচনা করা হয়েছে, তবে খেয়াল করো, সুন্দরবনের বনভূমি অন্যান্য অঞ্চলের বনভূমি থেকে একটু আলাদা প্রকৃতির। খুলনা জেলার দক্ষিণে সমুদ্র উপকূল থেকে ভিতরের দিকে এই অঞ্চল বেশ কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত। জোয়ার ভাটার কারণে এই অঞ্চলে মাটি লবণাক্ততা বেশি, কাজেই লবণাক্ত পানি সহ্য করার ক্ষমতা সম্পন্ন উদ্ভিদই এই বনাঞ্চলে জন্মে। তোমাদের কিন্তু একটু আগে বললাম সেটা। এই জন্যই কি এই সুন্দরবন বনাঞ্চলকে ম্যানগ্রোভ বন নামে পরিচিত। এই বনের মাটি বেশ কর্দমাক্ত, কারণ যখন পানি চলে যায় তখন কাদা হিসেবে থাকে, কাজেই এর ভিতর দিয়ে বাতাস চলাচল করতে পারে না। তাই এখানকার উদ্ভিদের মূল মাটির নিচে না গিয়ে খাড়াভাবে মাটির উপরে উঠে আসে। দেখবা যে শ্বাসমূল যেগুলো রয়েছে এগুলো মাটির নিচে না গিয়ে উপরের দিকে চলে আসছে। কারণটা কি? কাদা হওয়ার কারণে নিচের দিকে পানি তো রয়েছেই এবং নিচেও কাদা, যার কারণে সেগুলো নিচে না গিয়ে বাতাস, যেহেতু তোমার মাটির ভিতরে বাতাস পায় না তারা, তো এগুলো কি শ্বাসমূল উপরের দিকে চলে আসে, যার কারণে উপরে থেকে যখন খোলা বাতাস হবে তারা সেগুলো কি শ্বাস গ্রহণ করে। তাহলে শ্বাসমূলগুলো কী থাকে? ম্যানগ্রোভ বনাঞ্চলের উপরে থাকে, খাড়াভাবে যখন দেখবে তোমাদের দেখায় সুন্দরবন দেখায়, দেখবা যে তোমাদের শ্বাসমূলগুলো উপরের দিকে সব উঠানো আছে। তো এই ধরনের কোয়ালিটি আমাদের ম্যানগ্রোভ বনাঞ্চলের উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হয়। এসব মূলে আগায় অসংখ্য ছিদ্র থাকে, যার সাহায্যে উদ্ভিদ শ্বসনের জন্য বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। এই বনের উল্লেখযোগ্য উদ্ভিদগুলো কি হলো? সুন্দরী, গরান, গাওয়া, কেওড়া, গোলপাতা, এগুলো হচ্ছে কি বনের উৎপাদক। কারণ কি? এরা সবুজ উদ্ভিদ। আমি বললাম সবুজ উদ্ভিদ মানেই কি? উৎপাদক। পোকামাকড়, প্রাণী, মুরগি, হরিণ বনের প্রথম স্তরের খাদক। বানর, কচ্ছপ, সারস এগুলো দ্বিতীয় স্তরের খাদক। আর তৃতীয় স্তরের খাদক হচ্ছে বাঘ, শিকড়। তাহলে আমরা খাদকের মধ্যে দেখলাম, প্রথমে বললাম উৎপাদক। উৎপাদক কোনগুলো? বিভিন্ন উদ্ভিদগুলো যেগুলো সবুজ উদ্ভিদ। আর খাদক বা ভক্ষক যেগুলি, এগুলো তোমার ক্লাসিফাই করে দিয়েছে প্রথম স্তরে, দ্বিতীয় স্তরে, তৃতীয় স্তরের। এগুলো তোমাদের মাত্র বললাম যে পোকামাকড়, পাখি, মুরগি, হরিণ এগুলি প্রথম স্তরের। বানর, কচ্ছপ, সারস দ্বিতীয় স্তরের। প্রথম স্তর তো প্রথম স্তরেই, দ্বিতীয় স্তর প্রথম স্তরকে খাবে, তৃতীয় স্তর দ্বিতীয় স্তরকে খাবে, একজনের উপরে আরেকজনের ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এই হলো বিষয়। আর এসবের মধ্যে হচ্ছে শুকর হচ্ছে সর্বভুক, সে সব স্তরের প্রাণী কী খাবে? এ বনের উল্লেখযোগ্য প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, বানর, চিতল হরিণ, বন্য শুকর, কুমির, নানা ধরনের সাপ, পাখি এবং কীটপতঙ্গ। এখানে বিভিন্ন ধরনের পশুর কথা বলা হয়েছে। এই হচ্ছে আমাদের স্থলজ বাস্তুতন্ত্র। আচ্ছা, আমরা তাহলে আজকে এই পর্যন্ত শেষ করি। আমরা অলরেডি পার্ট 3 থেকে 5-এ একটা পার্ট শেষ করেছি। তোমরা তোমাদের মেইন বইয়ের 14th অধ্যায় 148 এবং 149 নম্বর পেজ, আমি কিন্তু পুরোটা কিন্তু তোমাদের ভালোভাবে পড়ে দিয়েছি এবং টু দি পয়েন্টে বলার চেষ্টা করেছি। তোমরা ভালোভাবে চ্যাপ্টারটা পড়বে। এখান থেকে প্রতি বছর একটা কোয়েশ্চেন আসি মাস্ট। হ্যাঁ, তোমরা ভালোভাবে নেবে বিষয়গুলো, যাতে করে আমাদের যে কষ্টের বিষয়গুলো এটা একটা ভালো একটা ফলাফল আসে। তুমি ভালোভাবে সেগুলো বাসায় দেখবে এবং পড়াশোনা সবাই নিজেদেরকে আপডেট রাখবে, এটাই আমার কথা। থ্যাংক ইউ অল।